জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু। ২৭ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল সকল আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। আদালতে হাজির করা ৬ আসামিকে অভিযোগ পরে শোনান। আবু সাঈদকে গুলির দায়ে গ্রেফতার বরখাস্ত পুলিশ আসামি আমির হোসেন, সুজন চন্দ্র রায় সহ ৬ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। এছাড়া পলাতক শেখ হাসিনা ও আসিফুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ১৬ জুলাই আবু সাঈদকে গুলি করার প্রত্যক্ষদর্শী আদালতে সাক্ষী দিয়েছেন। দুপুরে আদালত ৪০ মিনিটের জন্য মুলতবির পর আবারও সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় একজন সাংবাদিকও সাক্ষ্য দেবেন। এর আগে ৩ ও ৪ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ৩ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়। যে সাক্ষ্য উপস্থাপন করবেন আগামী নির্ধারিত ২৭/৮/২০২৫ ইংরেজি তারিখে, তার বিপক্ষে আসামিদ্বয়ের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে তাদের গুলিতে ডিসিস্ট আবু সাঈদ মারা যাননি, বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত যে সুরতাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইনজুরিতে মারা গিয়েছেন, এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, ট্রাইব্যুনালের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? বলছিলেন যে আজকে ট্রাইব্যুনাল একে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার যে স্বরাষ্ট্রমন্ত্রী আসিফুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে তৃতীয় দিনের মতো যে সাক্ষ্য গ্রহণ সেটা অব্যাহত রয়েছে। সকাল 11:30টায় আজকে কিন্তু সাক্ষ্য গ্রহণের যখন শুরু হয় তখন সাক্ষ্য দেন যে এই মামলার একজন সাক্ষী, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, এখন তিনি মাস্টার শেষ করেছেন, একজন নারী শিক্ষার্থী। তিনি বলছেন যে 16 জুলাই যেদিন এই ঘটনাটি ঘটে 2:17 দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে, তখন তিনি কিন্তু আবু সাঈদকে কিভাবে গুলি করে হত্যা করা হয় সেই বিষয়টি তিনি 24-25 হাত দূরে থেকেই তিনি দেখেছেন। যেহেতু আমরা আগে বলেছিলাম যে যদিও ট্রাইব্যুনাল 2 আবু সাঈদের জন্য আলাদা একটি মামলা রয়েছে, সেই মামলায় আজকে অভিযোগ গঠনের আদেশ দিয়ে বিচার কার্যক্রম শুরু হলো আজকে, কিন্তু যেহেতু যখন মামলাটি দায়ের হয় তখন কিন্তু আবু সাঈদের মামলার বিষয়টিও আবু সাঈদের যে গুলি করার ঘটনাটি শেখ হাসিনার মামলার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য আজকে শেখ হাসিনা মামলার যারা সাক্ষী দিচ্ছেন তারা দুজনই রংপুরের যে ঘটনার প্রত্যক্ষদর্শী, একজন শিক্ষার্থী, আরেকজন সাক্ষী দেবেন যে এই যখন একটি বেসরকারি টেলিভিশনে আবু সাঈদকে যখন গুলি করা হয় তখন একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় এবং সেই সম্প্রচার করার সময় যে সাংবাদিক বিষয়টি সম্প্রচার করেছেন তাকেও আজকে নিয়ে আসা হয়েছে। তিনিও সাক্ষী দিবেন বা কিছুক্ষণের মধ্যে সাক্ষী হবে এবং সাক্ষী দেওয়ার পরে সাথে সাথে কিন্তু জেরা কার্যক্রম চলে। যেহেতু রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী পলাতক শেখ হাসিনা এবং আসিফুজ্জামান খান কামালের বিরুদ্ধে পক্ষে তিনি জেরা করেন আমির হোসেন, তিনিও আজকে জেরা করবেন। যেহেতু আজকে পঞ্চম যে সাক্ষী তিনি সাক্ষ্য দেবেন, যেহেতু আগে দিচ্ছেন। এর পাশাপাশি যে আমরা একটু আবু সাঈদের মামলার বিষয়টি আসি, যেহেতু আবু সাঈদের মামলার অন্যতম 2 জন আসামি আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়, তাদের পক্ষে যে আইনজীবী তিনিও কথা বললেন যে আগামী 27 আগস্ট এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে। আজকে 6 জন যে আসামি আদালতে ছিলেন, যেহেতু এই মামলার মোট 30 জন আসামির মধ্যে পলাতক রয়েছেন 24 জন, 6 জন আসামিকে অভিযোগের বিষয়ে পরে শোনানো হয় এবং 6 জন আসামি কিন্তু দাবি করেন তারা নির্দোষ দাবি করার পরেই কিন্তু এই মামলা যেহেতু বিচার কাজ শুরু হবে, সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী 27 আগস্ট। আসামি পক্ষের আইনজীবীদের 3 সপ্তাহ সময় দেওয়ার পরেই এই মামলার প্রস্তুতির জন্য আগামী
27 আগস্ট এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সব মিলে যেহেতু আজকে ট্রাইব্যুনাল 2-এর বিচার কার্যক্রমটা অনেকটাই শেষ হয়েছে, এখন ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সব মিলে বলা চলে যে আজকে দুটি ট্রাইব্যুনালই আজকে ব্যস্ততার মধ্যেই শেষ হয়েছে, এবং যেহেতু এখন এই বেসরকারি টেলিভিশনের যে সাংবাদিক তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন, এবং আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো উনি আজকে কি সাক্ষ্য দিলেন, কি দেখেছেন এবং আসামি পক্ষের আইনজীবী কি জেরা করলেন। এই হচ্ছে তা নিয়ে আজকে এখন পর্যন্ত ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এর মামলার কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা ফিরবো যখন আরও ট্রাইব্যুনালের তথ্য আপনার হাতে এসে পৌঁছায় সাক্ষ্য গ্রহণের। দর্শক, আমাদের সহকর্মী সৈকত সাদিক এতক্ষণ ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর সামনে থেকে। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এই তথ্য চাইলে 2014, 18 ও 24 সালের ভোটের কাজে থাকা ম্যাজিস্ট্রেটদের বিষয়ে ইসি এই উদ্যোগ নেয়। ইসি নির্দেশনায় উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এই চিঠি বুধবার সব জেলা প্রশাসক, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়। এতে দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নাম্বার ও মোবাইল নাম্বার সহ আরও কিছু তথ্য পাঠাতে বলা হয়েছে। গত 24 জুলাই এই তথ্য চেয়েছে পিবিআই। এর আগে 3 জুলাই বিগত 3 জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছিল পিবিআই। জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ডেডলাইন ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। সকালে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন 5 আগস্ট বিকেলে জুলাই সনদ ঘোষণা এবং রাতে জাতীয় নির্বাচনের সংক্রান্ত প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যেখানে 5 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠ করা জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের জনগণ উন্মুখ হয়ে আছে। একই সাথে বিএনপি মনে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন সকল কিছুই করবে জানান বিএনপি মহাসচিব। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কারের ক্ষেত্রে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। যে ঘোষণা মানে প্রধান উপদেষ্টা দিয়েছেন ঘোষণাপত্রে, যে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে, এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। নজরুল ইসলাম, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যম কর্মীদের সামনে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমি বারবার একাধিকবার বলেছি এটা, যে মাঠে যে এতগুলো লোক কাজ করে একটা গিভেন টাইমের মধ্যে যে তারা যে কাজটা শেষ করেছে, ঠিক একই স্পিডে তারা কিন্তু আমাদের বুটের প্রস্তুতির কাজটা এগিয়ে নিচ্ছে। বুটের প্রস্তুতির মধ্যে কতগুলো মেজর কাজ আছে, কতগুলো একটু ছোট কাজ আছে। মেজর কাজ তো ভোটার লিস্ট তৈরি করা, এটা একটা বড় কাজ, সবচেয়ে বড় কাজ। বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে একদম ফিজিক্যালি চেক করে করে যেটা করা, এবার তো আমরা ডবল চেক করেছি, ক্রস চেকটা ডবল চেক করেছি এবার। তো ইনশাল্লাহ এটা তো আপনারা আমাদের জানিয়ে দিয়েছি যে এটা 31 আগস্টের মধ্যে ভোটার লিস্টটা ফাইনাল হয়ে যাবে। অবশ্য আপনারা জানেন যে এবার একটু ইয়াঙ্গার জেনারেশনকে ইনক্লুড করার জন্য একটা ভোটার আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি, যাতে একটা কাট অফ ডেটে আরও কিছু বছর হয়ে যাবে। আমরা একটা কাট অফ ডেট ঠিক করবো, ওই ডেট পর্যন্ত যারা নর্মালি তো ওই 1 জানুয়ারিতে যারা 18 বছর হয় তাদের, এখন 1 জানুয়ারি ডিসেম্বর মধ্যে হলে তো বাদ পড়ে যাবে ওরা, আর ফেব্রুয়ারিতে ভোট হলে। তো তা যাতে মোটামুটি যাদের বিশাল সংখ্যা যাতে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, এই জন্য আমরা আইনের প্রয়োজনীয় সংশোধনী নিয়ে এসছি।
তো আশা করি ইনশাল্লাহ ইয়াঙ্গার জেনারেশনকে আমরা এখানে ইনক্লুড করতে পারবো। কমিশন হয়েছে, বিশেষ করে ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন হয়েছে। ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন কিন্তু অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করেছে, আপনাদের সাথেও আলাপ করেছে, সবার সাথে আলাপ করেছে, ওরা সিভিল সোসাইটির সাথে আলাপ করেছে, পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেছে, নির্বাচন নিয়েই তো আলাপ করেছে তারা। সুতরাং এক ধরনের আমাদের কাজ এক ধরনের তারা সেরে রেখেছে। তারপর আবার ঐকমত্য কমিশন আলোচনা করেছে। তারপরেও আমাদের তরফ থেকে আমরা এই জন্যই একটু অপেক্ষায় ছিলাম যে ওনারা একটু ফ্রি হন, ফ্রি হলে তখন আলোচনাটা আমরা স্টেক হোল্ডারের সাথে আলোচনা আমরা এমনি 1 মাসের একটা প্ল্যান করেছি। 1 মাসের প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা, তার মধ্যে আপনারা কিন্তু একটু বড় স্টেক হোল্ডার, একটু বড় স্টেক হোল্ডার। আমরা মিডিয়ার সাথেও তো একটা আলোচনা করব এই যে এবং আমাদের একটা চিন্তা আছে, জানি না আল্লাহ তাআলা কতটুকু বাস্তবায়নের তৌফিক দেয়। আমরা এবার আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে ইনভলভ করে আগাইতে চাই। এটা আপনাদেরকে একদিনে আমরা দিয়েছিলাম কোথায় ফল উৎসবে একটু বলেছিলাম, এটা আমাদের চিন্তার মধ্যে আছে। মানে আপনাদের সাথে পার্টনারিং করে আমরা অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেই চিন্তাটা আমরা করছি। এবং আমরা ওই বিদেশি যারা আমাদেরকে হেল্প করেন, যারা ইউএনডিপি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এদেরকে যদি মোবিলাইজ করতে পারি, কনফিডেন্সে নিতে পারি, ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরকে নিয়েই আমাদের আগাইতে হবে। দেখেন একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তার মধ্যে রোল অফ মিডিয়া ইজ নাম্বার 1 বলেছিলাম। এটা আমাদের চিন্তার মধ্যে আছে। মানে আপনাদের সাথে পার্টনারিং করে আমরা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এদেরকে যদি মোবিলাইজ করতে পারি, কনফিডেন্সে নিতে পারি, ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরকে নিয়েই আমাদের আগাইতে হবে। দেখেন একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার এই জাতি এটা এই দেশবাসী এটা জানতে পারবে। তখন আপনাদের সাথেও একটা বিশাল এনগেজমেন্টের ব্যাপার আছে কিন্তু আমাদের, নট অনলি ডিসকাশন অ্যাজ এ স্টেক হোল্ডার। দেখুক যে আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই। লুকাইয়া কোনো কাজ করতে চাই না। তো আমরা একদম পরিষ্কার, একদম আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দেশবাসীর কাছে দেখাতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এবং কীভাবে কন্ডাক্ট করছি আপনারা দেখতে পারবেন। আপনাদের মাধ্যমেই এই জাতি এটা, এই দেশবাসী এটা জানতে পারবে। তখন আপনাদের সাথেও একটা বিশাল এনগেজমেন্টের ব্যাপার আছে কিন্তু আমাদের, নট অনলি ডিসকাশন অ্যাজ এন স্টেক হোল্ডার, সেটা তো একটা না, তাছাড়াও অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেটা আমরা একটা সিরিয়াসলি উই আর এক্সামিনিং দিস প্রপোজিশন। বর্তমানে যারা রাজনৈতিক দল রাজনীতি করছেন তারা তো আর ইলেকশন টিলেকশন করার সুযোগ পান নাই। এখন সবাই মনে করছে যে প্রতিদ্বন্দ্বী যেহেতু নাই, এইবার একটা সুযোগ আসছে, প্রত্যেকে মনে চাচ্ছে যে আমি ওই জায়গা থেকে কন্টেস্ট করব। এখন ডিলিমিটেশনে গিয়ে যখন দেখছো সমস্যা ফিল করতেছে, তখন একটা আপত্তি, নানাবিধ আপত্তি আসছে। এখন আমরা তো এই যে এবার যে ডিলিমিটেশনটা সংস্কার কমিশনের সুপারিশ এবং আমাদের কনসেনসাস অনেক জায়গায় হচ্ছে এখন হয়েছে কি জিনিসটা যেটা দাঁড়াইছে, আগে তো মোটামুটিভাবে আমাদের বর্তমানে যারা রাজনৈতিক দল রাজনীতি করছেন তারা তো আর ইলেকশন টিলেকশন করার কোনো নির্দেশনা, কোনো রকমের কোনো প্রভাব, সবাই মনে করছে যে প্রতিদ্বন্দ্বী যেহেতু নাই, এইবার একটা সুযোগ আসছে, প্রত্যেকে মনে চাচ্ছে যে আমি ওই জায়গা থেকে কন্টেস্ট করবো। এখন ডিলিমিটেশনে গিয়ে যখন দেখছো সমস্যা ফিল করতেছে, তখন একটা আপত্তি, নানাবিধ আপত্তি আসছে। এখন আমরা তো এই যে এবার যে ডিলিমিটেশনটা সংস্কার কমিশনের সুপারিশ এবং আমাদের কনসেনসাস কমিশনের সুপারিশ মোতাবেক একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে আমরা ডেফিনিট ক্রাইটেরিয়ার ভিত্তিতে করেছি। বিলিভ মি, আপনারা ইউ ক্যান আস্ক এনি অফ দি মেম্বার্স অফ দি বার। আমি এদেরকে বলেছি যে আমি কোনো রকমের কোনো নির্দেশনা, কোনো রকমের কোনো প্রভাব আমি আপনাদের কিছুই বলবো না। আপনারা একটা নীতিমালা ঠিক করেন, কি নীতিমালার ভিত্তিতে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনটা করবেন and follow that principle. সেই প্রিন্সিপালটা ফলো ইমপ্রেসড। স্যার আপনি বলছিলেন যে বিভিন্ন চ্যালেঞ্জ আছে, নির্বাচন ফেব্রুয়ারি করতে গেলে আমি বলবো এটা সর্বশেষ চ্যালেঞ্জ, এটা সর্বশেষ।
তো যাই হোক, ডেফিনিট করে সেইভাবে আপনারা কাজটা করেন। আমাদের টেকনিক্যাল একটা স্পেশালাইজড কমিটি, যে এটা বিশেষায়িত কমিটির বাংলায় যার নাম দিয়েছে, ওরা সুপারিশটা রেডি করেছে এবং ভেরি সায়েন্টিফিক্যালি। ওরা যে আসতে পারে, হতে পারে ড্রাফট, তো এটা সংশোধনের তো সুযোগ আছে। আছে তো, নাহলে ড্রাফট বললাম কেন? ড্রাফট বলার মানে হলো আমরা শুনানি টুনানি করে। দর্শক, আমরা এখন সরাসরি প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে ছিলাম। যেমনটা এর আগে জানিয়েছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালিতে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই বিজয় র্যালিতে এর মধ্যে আমরা সকাল থেকে বলছিলাম যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ভিড় করেছেন, জড়ো হয়েছেন, সমর্থকেরাও সেখানে উপস্থিত হয়েছেন। জানাবেন সেখানে নেতাকর্মীদের এই সমর্থকদের উপস্থিতির কথার পাশাপাশি কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন কিনা কেউ? তানিয়া, কেন্দ্রীয় নেতারা আসছেন। আজকের এই বিজয় র্যালিটি মূলত আপনাকে জানিয়ে রাখি যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গত জুলাই মাস পুরো মাসব্যাপী কিন্তু বিএনপি নানা ধরনের কর্মসূচি পালন করেছে, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। আজকের যে বিজয় র্যালিটি নির্ধারণ করা হয়েছে, এটি মূলত এই জুলাই অভ্যুত্থানের যে বর্ষপূর্তির যে কর্মসূচি, সেই কর্মসূচির শেষ কর্মসূচি এবং এই বিজয় র্যালির মধ্য দিয়ে আজকে তাদের যেই এই পুরো মাসব্যাপী যে কর্মসূচি তার সমাপ্তি টানতে যাচ্ছেন। এবং যেই প্রশ্নটি জিজ্ঞেস করলেন যে কেন্দ্রীয় নেতারা আসছেন কিনা, আজকের এই বিজয় র্যালির পূর্বে এই নয়াপল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। বেলা 3টায় আনুষ্ঠানিকভাবে এই মঞ্চ থেকে এই বিজয় র্যালির উদ্বোধন ঘোষণা করা হবে এবং মঞ্চ থেকে যেটি জানানো হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিজয় র্যালির পূর্বে যেই সংক্ষিপ্ত সমাবেশটি হবে, সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন এবং তার বক্তব্যের পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা একটু সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি বলতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে করে ফ্যাসিবাদ বাংলাদেশে কোনোভাবেই তাদের বিশৃঙ্খলার করার সুযোগ না পায়, সেই ব্যাপারে সতর্ক থেকে পথ চলতে হবে। আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব আমরা সকলে মিলে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যেটি বলেছে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলতে চাই। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য একটি সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এটি হচ্ছে আজকের এই দিনে সকলের কাছে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি এবং যাতে করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলতে পারি। ধন্যবাদ। তাকে শুনছিলেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি যেমনটি বলছিলেন যে বিএনপি এই দীর্ঘ যে 17 বছরের তাদের আন্দোলন সংগ্রাম, পাশাপাশি এই জুলাই অভ্যুত্থানে তাদের যেই অবদান এবং তাদের যে ত্যাগ, দলের যে নেতাকর্মীদের ত্যাগ, সেগুলো তারা ভুলতে চান না। পাশাপাশি আগামী দিনে জনগণের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিজয় র্যালির পূর্বে যে সমাবেশ, সেই সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন এবং সেই বার্তা শোনার জন্য নেতাকর্মীরা এই নয়াপল্টনে জড়ো হয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি তানিয়া, আজকের এই বিজয় র্যালিটি বিকেল বেলা 3টায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা যেটি দেখতে পেয়েছি যে দুপুরের পর থেকেই কিন্তু ঢাকা মহানগর, ঢাকা উত্তর, দক্ষিণ এবং ঢাকার যে আশপাশের জেলাগুলো রয়েছে, সেই জেলা থেকেও কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এই নয়াপল্টনে জড়ো হয়েছেন এবং সেই নাইটাঙ্গেল মোড় থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার দুপাশেই কিন্তু আমরা ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি। তো আনুষ্ঠানিকভাবে বিকেল 3টা নাগাদ এই বিজয় র্যালিটি এখান থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত এটুকুই। তানিয়া, ধন্যবাদ শফিকুল হক। নিশ্চয়ই আমরা ফিরবো যখন আপনি বলছিলেন যে দুপুর 3টার সময় আনুষ্ঠানিকভাবে এই বিজয় র্যালির যে কর্মসূচি, সেটির উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তখন ফিরে আসবো আবার আপনার কাছে। দর্শক, সহকর্মী শফিকুল হক ছিলেন আমাদের সাথে এতক্ষণ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আপত্তি নেই এনসিপির, তবে তার আগে জুলাই সনদে যে ঐক্যমত তৈরি হয়েছে, সেগুলো অন্তর্বর্তী সরকারের সময় বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন।
গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। একই সাথে জুলাই ঘোষণাপত্র তার ভিতরগত বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় পর্যালোচনা করেছি এবং কিছু বিষয় তা যদি জুলাই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকতো তাহলে এই ঘোষণাপত্র আরও পরিপূর্ণ হতে বলে আমাদের মনে হয়। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত জুলাই ঘোষণাপত্রে হতাশ হয়েছে জামায়াতে ইসলামী। তবে আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছে দলটি। বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে অনুষ্ঠিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তার সাথে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সব দলের সাথে আলোচনা না করে একটি দলের সাথে বৈঠক করে তারিখ ঘোষণা করলেন, যা জুলাই রাজনীতির পরিপন্থী। তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছেন তারা। এছাড়া জুলাই সনদ ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ এবং জনগণ হতাশ হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। আমরা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা বলেছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংবিধানের যে প্রিয়াম্বল আছে এটাকে প্রিয়াম্বলে অন্তর্ভুক্ত করতে হবে। নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমির জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। ক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের প্রদর্শনী থেকে যুদ্ধাপরাধীদের ছবি সরালো বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। পাল্টাপাল্টি অবস্থান নেয় বাম সংগঠন ও ছাত্র শিবির। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আরো জানাচ্ছেন রহিম রুমান। মাটিতে যারা গণহত্যা চালাইছে তাদেরকে কি আমরা বরদাস্ত করব? এটা ৭১ হোক। বাম সংগঠনগুলোর ক্ষোভের মুখে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রদর্শনী থেকে ৭১-এর যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে নিয়েছে ইসলামী ছাত্র শিবির। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্যরাও। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। বাম সংগঠন ও শিবির টিএসসিতে পাল্টাপাল্টি অবস্থান নেয়। স্লোগান দিয়ে টিএসসি ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে বাম ছাত্র সংগঠনগুলো। গোলাম আজম এবং সাইদি এবং নিজামীর ছবি সহ সেই স্টেন্সিলটি এমনভাবে টানিয়েছেন যাতে সেটি বাইরে থেকে দেখা না যায়। তো ভেতরে যারা আসলে দেখতে আসতেছেন তারাই আসলে সেটিকে দেখতে পাবেন। এইভাবে আসলে তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখ এড়িয়ে তাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটিকে যে প্রতিষ্ঠা করার একটি প্রবণতা, সেই প্রবণতাটি আমরা লক্ষ্য করি। এবং এই যারা দেশের মানুষের সাথে বেইমানি করছে এই মানুষগুলাকে আমরা যেমন ২৪ স্বৈরাচারী শক্তিকে কোনো জায়গা দেয়নি, এদেরকেও আমরা আসলে কোনো জায়গা দিতে চাই না এবং এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম এভাবে আসলে জারি থাকবে। অন্যদিকে টিএসসির মূল গেটে অবস্থান নিয়ে তালা দেয় ছাত্র শিবির। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই আছে। আমরা যখন খবর পেয়েছি, খবর পাওয়ার সাথে সাথে আমরা আয়োজকদের বলেছি যে এই ছবিটা সরাতে হবে, কারণ এটা নিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে এবং আমরা এটা বলার সাথে সাথেই আমরা আবার আমাদের সহকারী প্রক্টর এবং একটা টিম পাঠিয়েছি, ওনারা সেটা সরিয়েছেন, আয়োজকরা সহায়তা করেছেন। ভেতরে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির। তাদের দাবি, বেশ কিছু সাধারণ শিক্ষার্থী ও বাম নেতাকর্মীরা মব তৈরি করেছে। যুদ্ধাপরাধের কারণে দণ্ডিত নেতাদের ফাঁসিকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড বলে দাবি সংগঠনটির। আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেসিবাদ হয়ে উঠেছে প্রত্যেকটার সামনে হাজির করেছে। বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট। এখানে বিচারিক হত্যাকাণ্ড শো করেছে, তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার। এখানে যত সত্য বিচারিক হত্যাকাণ্ডের শিকার, আপনারা স্বীকার করবেন এটা তারা যে স্টেপগুলোর মধ্যে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ডের শিকার, সেটা আমরা প্রেজেন্ট করেছি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা ৩৬ জুলাই আমরা থামব না শীর্ষক ৩ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে। রহিম রুবন, ৭১, ঢাকা। ওমান প্রবাসী স্বজনকে নিয়ে লক্ষ্মীপুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৭ জন মারা গেছে। নিহত ৭ জনই নারী। বেঁচে ফেরা স্বজনরা জানান, চালক শুরু থেকেই ঘুম চোখে গাড়ি চালাচ্ছিল। বারবার গাড়ি থামিয়ে বিশ্রাম নিতে বললেও তিনি কথা শোনেননি। পরে তার অসচেতনতার কারণে নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। মিজানুর রহমান আর আতিউর মনিরের তথ্যছবিতে বিস্তারিত।
মঙ্গলবার মধ্যরাতে 2.5 বছর পর ওমান থেকে দেশে ফেরেন বাহারউদ্দিন। তাকে আনতে লক্ষ্মীপুর থেকে ঢাকায় যান পরিবারের 9 সদস্য, যাদের 7 জনই এখন পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বিদেশ থেকে যাদের জন্য বাহার নিয়ে এসেছিলেন অনেক উপহার, তাদের জন্যই এখন কিনে দিতে হয়েছে কাফনের কাপড়। স্বজন হারিয়ে শোকে স্তব্ধ বেঁচে ফেরা স্বজনরা। তারা জানান, ভোরে লক্ষ্মীপুরের হাজীপাড়া ইউনিয়নের চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহারউদ্দিন স্বজনদের নিয়ে ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে বাড়িতে ফিরছিলেন। ভোরে মাইক্রোটি চৌমোহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। সেখানে চালকসহ 11 জন ছিলেন। দুর্ঘটনার পর চালকসহ 4 জন বের হতে পারলেও পেছনের সিটে থাকা 3 কন্যা শিশু ও 4 নারী বের হতে পারেননি। বেঁচে ফেরা যাত্রীরা জানান, চালকের অসচেতনতার কারণেই এই দুর্ঘটনা। সামনে আমার ভাই ছিল, সামনে মোট কজন ছিল? মোট 14 জন মনে হয়। না 11 ওখানে আইসি জন এন্টার চলে যাই টান দিয়ে আই মানে তার ঘুমুত মানে চোখ মেলে গাড়ি 2 সাইডে তো একটু কাটা হুক সাইডে আনি খালের দিকে হালাই। এলাকাবাসী বলছেন, এমন অসচেতনতার বিচার হওয়া দরকার। এটা বিচার হচ্ছে ড্রাইভারের এই কারণে যা হয়েছে এটা বিচার তার যদি আমরা না বলতাম, আমার শ্বশুর, আমার বাবা, আমি পিছন থেকে তারা বারবার বলতেছি রেস্ট করো, সে কথা শুনতেছে। পুলিশ বলছে, ঘটনার পর থেকেই পলাতক মাইক্রোবাসের চালক। তাকে আটক করতে অভিযান চলছে। 7 জন আমরা উদ্ধার করি। এর মধ্যে 7 জনের মধ্যে 3 জন বাচ্চা ছিল আর বাকি 4 জন মহিলা ছিল। চালক সম্পর্কে যেটা জানা গেছে, সে বের হয়ে সে পলাতক হয়েছে। তাকে পরবর্তীতে মামলা রুজু পরবর্তীতে আমরা তাকে অ্যারেস্ট করার সর্বোচ্চ চেষ্টা করি। নিহতরা হলেন প্রবাসী বাহারউদ্দিনের মা মুর্শিদা বেগম, তার স্ত্রী কবিতা, 2 বছরের মেয়ে মিম আক্তার, ভাবি লাবণী আক্তার, নানি ফয়জুন নেসা, ভাতিজি রেশমি আক্তার ও লামিয়া। আব্দুল আল মামুন, 71। পাহাড়ি ঢলে ডুবে যাওয়া রাঙামাটির বাঘাইছড়ি সাজেক মাচালং সড়ক থেকে পানি সরেছে। 24 ঘন্টা পর পরিস্থিতি কিছুটা উন্নত হলেও সাজেকে আটকা পড়া পর্যটকদের সেনা সহায়তায় ফিরতে শুরু করেছেন। এদিকে সরে যাওয়া পানি নিম্নাঞ্চলে সরে আসায় বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, পর্যটকদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে। ওমর ফারুক সুমনের তথ্যছবিতে বিস্তারিত। সাজেক মাচালং সড়ক 5 থেকে 6 ফুট পানির নিচে ছিল। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এই অবস্থা দাঁড়ায়। এতে সাজেকে বেড়াতে এসে আটকে পড়েন পর্যটকেরা। 24 ঘন্টা পর সড়ক থেকে পানি নেমে যাওয়ায় ফিরতে শুরু করেছেন তারা। এর আগে এলাকার লোকজন বিকল্প উপায়ে আটকে পড়া পর্যটকদের পারাপারের জন্য কাজ করেছেন। খানিকটা ঝুঁকি নিয়ে বাঁশের ভেলা ও ছোট নৌকায় পর্যটকদের পারাপার করেছেন। খুব বন্যা দুর্গত অবহেলিত এলাকা। আমাদের বিশেষ করে একটা আশ্রয় খুব প্রয়োজন। আমাদের এখানে কোনো আশ্রয় কেন্দ্র বলতে নাই। এখানে পাশে একটা সিঙ্কিনালা মাদ্রাসা আছে। যদি ভবিষ্যতে এই মাদ্রাসা ভবনটা করে দেওয়া হয়, তাহলে এখানে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। সাইক্লোন সেন্টার এবং আশ্রয় কেন্দ্র আমাদেরকে এইসব অঞ্চলে চিহ্নিত স্কুল এবং মাদ্রাসাতে দিলে আমাদের এই অঞ্চলের লোকজনগুলো একটু বর্ষার সময় স্বস্তিতে থাকতে পারবে। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, পরিস্থিতির উন্নতি হয়েছে। সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় পর্যটকেরা পূর্ণোদ্যমে ফিরতে শুরু করেছেন। যারা আটকা পড়ছে তারা কি চলে আসতেছে? চলে আসতেছে। শুধু বাগেরহাট, এই যে বাগেরহাটের সামনে কমে যাচ্ছে, গাড়িগুলো তো যাচ্ছে। যেগুলো মাইক্রো 2-1টা আছে, ওগুলি আপাতত অপেক্ষা করতেছে। আর বাকি যেগুলো জির আছে, এগুলি সবগুলো চলে যাচ্ছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিস্থিতির উন্নতি হয়েছে। পর্যটকদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হয়েছে। নতুন করে বাগাইহাট বাজার এলাকার কিছু অংশ তলিয়ে গেছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়িতে বাঘাইহাট সাজেক সড়কের মাচালং বাজার সড়ক পানিতে তলিয়ে যায়। হাসান আহমেদ, 71। বাপার উৎপাদনের পরও আলু নিয়ে বিপাকী কৃষক ও ব্যাপারীরা। চাহিদার তুলনায় 30 লাখ মেট্রিক বেশি উৎপাদন হলেও রপ্তানির সেই হারে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়নি।
16-17 টাকা খরচে উৎপাদিত আলু কোল্ড স্টোরেজের খরচ মিলে এখন কেজি প্রতি দাম পড়েছে 21 থেকে 22 টাকা, কিন্তু কোল্ড স্টোরেজের গেটে সেই আলুই বিক্রি হচ্ছে 15 টাকার নিচে। এই সংকট নিরসনে সর্বনিম্ন দর বেঁধে দেওয়া সহ রপ্তানি বাড়ানোর উদ্যোগে নিয়ে পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বিস্তারিত রিয়া সেজানের প্রতিবেদনে। অসময় বৃষ্টি এবং পরপর দুবারের বন্যায় গেল বছরের তুলনায় উৎপাদন কমায় বাজারে প্রতি কেজি আলুর দাম উঠেছিল 90 টাকা। সেটি দেখে বাড়তি লাভের আশায় এবার আলু চাষ বাড়ায় কৃষকরা। তবে হয়েছে হিতে বিপরীত। আবহাওয়া ছিল অনুকূলে, ফলে আলুর বাম্পার উৎপাদন হয়, আর এই বাম্পার ফলনই গলার কাঁটা কৃষক ব্যাপারীর। এক গাড়ি আলু কিনছিলাম 1250 টাকা, বাড়া দিছি 350, এই হলো 1600 টাকার আলু আমি আপনার 740 টাকা বিক্রি করছি। শুধু বলছে যে না আলু আর পাঠায়েন না, আমরা ভোক্তাদের মাঝে এই আলু সাপ্লাই করতে পারছি না। খাত সংশ্লিষ্টরা বলছেন আলুর বাম্পার ফলন হচ্ছে তা প্রথম থেকেই জানত সরকার, কিন্তু বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা রিপোর্ট করে দিয়েছি যে হিউজ ফলন হয়েছে, সো এটা নিয়ে আমাদের করণীয় কি? অ্যাকশন প্ল্যানটা যদি আমরা ফেব্রুয়ারি মার্চে নিতে পারতাম তাহলে আজকে এই পরিমাণ আলু আমাদের দেশে মজুদ থাকতো না। এখন দ্রব্যর এই আলুর দাম এই পর্যায়ে চলে আসতো না এবং আলু এখন পচে যাচ্ছে। এবছর হিমাগারে আলু রাখার ভাড়ার টাকা তুলতে না পারা নিয়ে শঙ্কায় পড়েছেন কোল্ড স্টোরেজ মালিক সমিতি। এই সংকট এড়াতে আলুর সর্বনিম্ন দাম বেঁধে দেওয়া সহ সরকারের খাদ্য কর্মসূচিতে আলু বিতরণের পরামর্শ তাদের। গত 2 বছরে যখন আলুর ঊর্ধ্বমূল্য ছিল, একটা অ্যাবনর্মাল প্রাইস ছিল, তখন যেরকম সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয়েছিল, এখনও কোল্ড স্টোরেজ গেটে একটা সর্বনিম্ন মূল্য বেঁধে দেওয়া হোক। এতে কৃষকরা হয়তো বা তাদের এই ক্যাপিটালটাকে রিকভার করতে পারবে। 55 লক্ষ পরিবারকে 15 টাকা দামে চাল দেওয়া হবে। তো এর সাথে 10 কেজি করে আমরা আলু দেওয়ার কথাও প্রপোজাল দিয়েছি। আলুর সংকট সমাধানে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ সরকারের সাবেক এই কর্মকর্তা ও সবজি বিশেষজ্ঞের। আলুর প্রসেসিংয়েও কিন্তু আমাদের পোস্ট হারভেস্টে মনোযোগ দিতে হবে, তারপরে আমাদের এক্সপোর্টে মনোযোগ দিতে হবে। এই সমন্বয় আসলেই হচ্ছে না। এই যে অর্গানাইজেশনগুলো যারা প্রোডাকশন করছে, যারা মাঠ পর্যায়ে নিবে, যারা ভ্যারাইটি উদ্ভাবন করছে, তাদেরও তো একটা সুপ্রিম অথরিটি আছে। চলতি মৌসুমে এমন লোকসান কৃষকদের আগামীবার আলু চাষি বিমুখ করতে পারে। তাই এখনই উদ্যোগ না নিলে আগামী মৌসুমে আবারও উৎপাদন কমে আলুর সংকটে পড়তে পারে দেশ। রিয়াজ সেজান, 71, ঢাকা।